শুভ দুপুর। প্রথমে আমি বাংলাদেশ শিল্পকলা একাডেমিকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। নজরুল কবির ভাই বলছিলেন কারণটা যে দুজন ব্যক্তিকে আমরা স্মরণ করছি, আমরা জানি যে প্রাতিষ্ঠানিকভাবে বিশেষ করে সেই স্মরণ খুবই দুঃখের বিষয় যে সেটা করা হয় না। বিশেষ করে হুমায়ুন আজাদের প্রসঙ্গে বলতে হয় যে একজন খ্যাপাটি মানুষ, তো সবাই ভয় পায় এবং সবচেয়ে বড় ভয়টা কিন্তু সেই শাসক গোষ্ঠী সবসময় পেয়েছে তাকে। তো সেই কারণেই যখন বাংলাদেশ শিল্পকলা একাডেমি তাকে স্মরণ করে এবং এর যথার্থতাই, কারণ বাংলাদেশ শিল্পকলা একাডেমি কিন্তু আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রতিষ্ঠিত, এবং শিল্পকলা একাডেমি শিল্পকে ধারণ করে, বহুত্ববাদকে ধারণ করে। হুমায়ুন আজাদ সেই বহুত্ববাদেরই একটা মূর্ত প্রতীক। তো সেই স্মরণের জন্যেই আমি বিশেষভাবে তার পরবর্তী প্রজন্মের আমরা যারা ঋণী, যারা আমরা বাংলা ভাষায় লিখতে এসেছি, হুমায়ুন আজাদের ভাষায় লিখতে এসেছি, এই কথা বলি। তো সেই কারণে তা শিল্পকলা একাডেমিকে ধন্যবাদ জানাই। এবং আজকের যারা দেশজন মানুষকে এখানে আমাদের দেখছি আমরা, বিশেষ করে প্রথমে আমি বলি ওসমান গনি, তিনি বাংলাদেশের অগ্রগণ্য প্রকাশক, তাকে বিশেষভাবেও আমরা ধন্যবাদ জানাই। কারণ যে তিনিও যে সময় এই কথাগুলো বলা যেত না, সেই সময় কিন্তু তিনি কথা বলার যে আশ্রয়, তিনি কিন্তু সেই ঝুঁকিটা নিয়েছিলেন, এবং ঝুঁকি নিয়ে কিন্তু তিনি যে খুব শান্তিতে ছিলেন তা না। আমরা জানি আজাদের সঙ্গে সঙ্গে তিনিও কিন্তু সেই যে মৃত্যুর পরোয়ানা, হুমকি, সেগুলো পান। একজন লেখক শিল্পী হিসেবে আমরা অনেক কথা বলি, ব্যক্তিগত দায় থাকে এবং সেই শিল্পের একটা চেতনা থাকে, কিন্তু একজন প্রকাশক প্রথমত কমিটমেন্ট থাকে তার বাণিজ্যের প্রতি, তার ব্যবসা থাকে সেটা। কিন্তু একজন প্রকাশক যখন এই দায়িত্বটা, কমিটমেন্টটা নেন, তখন তিনি শুধু প্রকাশক থাকেন না। এই জন্য ওসমান গনি ভাইকে আমি সবসময় বলি যে তিনি শিল্পীও, এবং তারই সুযোগ্য কন্যা যিনি লেখক আজকে আলোচক হিসেবে আছেন, যে মৌলি আজাদ। কখনো বলা হয় না যে তাকে আমরা চিনি কিন্তু শৈশব এবং কৈশোর থেকেই, সেই চেনার উপলক্ষ কিন্তু হুমায়ুন আজাদই। কারণ হুমায়ুন আজাদ যখন ফুলে গন্ধে ঘুম আসে না, আপনারা জানবেন, আমরা যখন খুব ছোট থাকতে এই বইটি পড়েছিলাম, তখনই মৌলি এই শব্দটা আমাদের মনের মধ্যে, এই নামটা, এবং আমরা তখন নিজেদেরকে মৌলি ভাবতাম। এই মৌলি বাংলাদেশের প্রতিটা শিশু। তো হুমায়ুন আজাদ স্মরণ আমি চেষ্টা করব সংক্ষেপেই পড়ার জন্য, আপনাদের একটা সময় আমরা জানি যে দীর্ঘক্ষণ আছেন। আমরা এটা জানি যে বাংলাদেশের একদমই প্রধানতম লেখকদের যদি বলি যে একজন, এবং একই সঙ্গে বাংলাদেশের সাহিত্যের সবচেয়ে আলোচিত, কোট দিয়ে যদি কোট আন কোট করে আবার যদি বলি, সমালোচিত লেখকও তিনি যা করেছেন প্রতিটা কাজই যেন একটি সমালোচনা এবং আলোচনা সৃষ্টি করেছে। প্রবন্ধে, কবিতায়, সম্পাদনায়, উপন্যাসে, কলামধর্মী রচনায়, শিশু সাহিত্যে, ভাষা চর্চায়, সর্বত্র তিনি একটি কাঙ্ক্ষিত বাংলাদেশের বীজ বপন করে গেছেন। স্বাধীনতোত্তর বাংলাদেশের যে জাতীয় সংকট ও সামাজিক স্ববিরোধ, সেইটাকে তিনি সবসময় তীব্রভাবে প্রকাশ করেছেন। আমাদের সাহিত্যের প্রগতিশীল ধারাকে সুপ্রতিষ্ঠিত করতে সংগ্রাম করে গেছেন আমৃত্যু। হুমায়ুন আজাদের রচনায় যে আমাদের যে ধর্মীয় কুসংস্কার, ধর্মান্ধতার সমাজে যে বিদ্যমান, তার উপর সবসময় আঘাত হেনেছে। বাংলার বহুত্ববাদী লোকায়ত সংস্কৃতির মধ্যে কখনোই আমরা জানি যে উগ্র সাম্প্রদায়িকতা বোধ ছিল না। বাংলার এই অসাম্প্রদায়িক সমন্বয়বাদী বোধকেই তিনি সবসময় পৃষ্ঠপোষণ করেছেন। ৭৫ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যা করা হলে যে আমাদের যে বাঙালি জাতীয়তাবাদী চেতনা সংকটের মধ্যে পড়ে, আমরা জানি যে তিনি তখন যোদ্ধা হিসেবে আবির্ভূত হয়েছেন। আমাদের যুদ্ধ তো খুবই দুঃখের কথা যে ৭১-এর মধ্য দিয়ে শেষ হয়নি, সে একটা সশস্ত্র সংগ্রাম শেষ হয়েছে, তারপর আরেকটি যুদ্ধ আমাদের করতে হয়েছে, এবং সেই পর্বের যুদ্ধের তিনি, আমরা বলবো যে, নেতৃত্বই দিয়েছেন। তার অস্ত্র হয়ে উঠেছে তার ভাষা, সৃষ্টিশীল মানবিক চেতনা। স্বৈরাচার এবং স্বাধীনতা বিরোধী সমাজ কাঠামোর বিপরীতে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে বাংলাদেশ গঠনে সাংস্কৃতিক জাগরণ ঘটাতে তিনি আপ্রাণ চেষ্টা করে গেছেন। ৮০ ও ৯০ দশকে তার একটা বিরাট অংশ তার সাহিত্যের বা সৃষ্টির, বিশেষ করে কলাম এবং প্রবন্ধ সাহিত্য রচিত হয়েছে সেই সময়ের সামাজিক রাজনৈতিক আন্দোলনের অংশ হিসেবেই। বাঙালি জাতীয়তাবাদের সঙ্গে তিনি যুক্ত করেছেন আধুনিক চেতনা ও বিশ্ববোধ। এখন প্রশ্ন হতে পারে যে সহজ সাধারণ একটি পথ তো ছিলই, যেখানে ওই সময় তো অনেক লেখক লিখেছেন, তারা তো আক্রান্ত হননি। হুমায়ুন আজাদ কেন ওই বন্ধুর পথটা বেছে নিলেন? এই প্রশ্নটা আমাদেরকে ভাবায়, কারণ আমরা সবসময় দেখি একটা বৃহত্তর গোষ্ঠী সবসময় আপোষকামী থাকে। চারিদিক থেকে খোলা জানালাগুলো যখন বন্ধ হয়ে আসে, তখন তিনি সেই সমাজে জ্ঞান বিশ্বাসের নয়, জানার বিষয়, এই ঘোষণা দিয়ে জ্ঞান প্রসারী বহুত্ববাদী সমাজ প্রতিষ্ঠায়
কলম ধরেছেন, এবং তিনি তো জানতেনই যে কাজটি আত্মঘাতী। হুমায়ুন আজাদের সেটা কোনোভাবেই অজানা ছিল না। লেখক হওয়ার বিষয়টি তার কাছে সবসময় পরিষ্কার ছিল। তিনি বলেছেন, লেখক হওয়াটাকে আমি খুব বেশি বড় ব্যাপার মনে করি না। তিনি একটি কথায়, একটি বইয়ের উল্লেখ করেছেন ভূমিকাতেই। অনেকেই লিখতে পারে, আমিও, তিনি বলছেন অনেকেই লিখতে পারে, এটাকে আমি খুব গুরুত্বপূর্ণ মনে করি না। গুরুত্বপূর্ণ মনে করি গভীর উপলব্ধি, বোধ এবং সৌন্দর্য চেতনাকে, আর তা প্রকাশের জন্য লিখি। হুমায়ুন আজাদের সৌন্দর্য চেতনা শুধু নিসর্গকেন্দ্রিক রোমান্টিকতার মধ্যে সীমাবদ্ধ থাকেনি। তিনি অসাম্প্রদায়িক মানবিক সমাজের মধ্য দিয়ে যে অন্তর্গত সৌন্দর্য থাকে, আমরা জানি যে মানবিক সমাজের মধ্যে যে অন্তর্গত সৌন্দর্য, সেই সৌন্দর্য চেতনা প্রকাশ করার জন্য এই লেখক সত্তাকে লালন করেছেন। সমাজের জন্য শিল্প নাকি শিল্পের জন্য সমাজ, শিল্পের জন্য শিল্প, এই ক্লাসিক বিতর্কটা আমরা দেখি যে হুমায়ুন আজাদের ক্ষেত্রে খুব একটা খাটে না। কারণ তিনি একই সঙ্গে যেমন দ্রোহী তেমন শিল্পী। তার এই দুটো সত্তাই পরস্পরের শক্তি ও প্রেরণা হিসেবে কাজ করেছে। আমরা অনেক সময় বলি যে শিল্পের জন্য শিল্প, আর যদি আন্দোলনের জন্য শিল্প করা হয় তাহলে শিল্পের দিকটা ক্ষতি হয়। তার ক্ষেত্রে সেটা ঘটেনি। এক্ষেত্রে হুমায়ুন আজাদের সঙ্গে বাংলা ভাষার অন্যতম কবি, আমরা অন্যতম প্রধান লেখক এবং আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ করতে পারি, যে তাকে যখন আমাদের শিক্ষাবিদ এবং সমাজ সংস্কারক ইব্রাহিম খাঁ একটি চিঠি দেন যে তোমাকে মুসলমানদের হয়ে সাহিত্য লিখতে হবে, ইসলামিক সাহিত্য রচনা করতে হবে, এটা নজরুলকে উনি আমন্ত্রণ জানান এবং বলেন যে মুসলমানরা আজকে ক্রান্তিকালে তাদের হয়ে কোনো লেখক নেই, তাদের লেখক হতে হবে। নজরুল চমৎকার একটি উত্তর দেন। নজরুল তাকে লেখেন, সাহিত্য যদি সাহিত্য হয় তবে তা সকল জাতিরই হবে, তবে তার বাইরে একটা ফর্ম থাকবে নিশ্চয়ই। ইসলাম ধর্মের সত্য নিয়ে কাব্য রচনা চলতে পারে, কিন্তু তার শাস্ত্র নিয়ে চলবে না। ইসলাম কোন ধর্মেরই শাস্ত্র নিয়ে কাব্য লেখা চলে বলে আমি বিশ্বাস করি না। বাংলা সাহিত্য হিন্দু মুসলমান উভয়েরই সাহিত্য, কাজী নজরুল ইসলাম বলছেন। নজরুলের এই সমন্বয়বাদী চেতনা আপনারা লক্ষ্য করবেন, ধর্মান্ধ হিন্দু তারা তাকে জবন বলছে, আবার ধর্মান্ধ মুসলমান যারা তারা তাকে কাফের বলে গালি দিচ্ছে। এবং এই কারণেই আমরা দেখব যে তিনি ধর্ম বর্ণ ঊর্ধ্বে উঠে সর্বমাঙ্গলিক চেতনার জায়গা থেকে আমরা তাকে দেখি আমাদের সবচেয়ে প্রয়োজনীয় লেখক হিসেবে। হুমায়ুন আজাদের ক্ষেত্রেও আমরা লক্ষ্য করি সমাজের একটা বড় অংশ তাকে গ্রহণ না করতে পারলেও সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার মতো প্রভাব সঞ্চারী লেখক কিন্তু আমরা আর পাইনি। আমি পর্যায়ে হুমায়ুন আজাদের এই বিরুদ্ধমুখী বিনির্মিত চেতনা, যেটা আমার প্রবন্ধের বিষয়, আমি দুঃখিত বলতে ভুলে গেছি, হুমায়ুন আজাদের বহুত্ববাদ ও বিনির্মাণ আমার প্রবন্ধের বিষয়। এই চেতনাকে আমরা সুনির্দিষ্ট কিছু জায়গা থেকে একটু বোঝার চেষ্টা করতে পারি এবং ডেফিনেটলি আমরা তার সৃষ্টির মধ্যেই যাব। সেক্ষেত্রে তার ভাষাবিজ্ঞান চর্চা, উপন্যাস, প্রবন্ধ সাহিত্য, নারী বিষয়ক গদ্য, কবিতা এবং শিশু সাহিত্যে, এই কয়েকটি জায়গা আমি একটুখানি দেখার চেষ্টা করব। যে ভাষার ব্যবহার এবং রচনাশৈলীর দিক থেকে তিনি বাংলা সাহিত্যের ঐতিহ্য ভেঙে নতুন স্বর তৈরি করেছেন। চিন্তা ও মনন চর্চার দিক থেকে প্রচলিত বিশ্বাসের কাঠামোটা তিনি ভেঙে দিয়েছেন। হুমায়ুন আজাদ, আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, যে প্রথমত কবি এবং প্রধানত ভাষাবিজ্ঞানী। কবিতার দিয়েই তার লেখালেখি শুরু, এবং প্রথম বইটিও কবিতার। আমরা জানি যে অলৌকিক স্টিমার দিয়ে তার লেখার গ্রন্থ প্রকাশের শুরু সেই 1973 সালে। এরপর ক্রমান্বয়ে তার কবিতার অনেকগুলো বই প্রকাশিত হয়, আমি নামগুলো বলছি না একটু সময় সংক্ষেপ করার জন্য। কিন্তু আমরা বইগুলোর দিকে লক্ষ্য করব যে তিনি একই সঙ্গে, যেটা বলছিলাম, যে প্রেম এবং দ্রোহ যে দুটি সাংঘাতিকভাবে তার সৃষ্টিতে এসেছে, এবং তিনি দুটোতেই তীব্র। একদিকে যেমন তিনি বলছেন যে আমার কাছে মনে হয় যে বাংলা সাহিত্যে যদি খুব রোমান্টিক কবিতার কথা বলা হয়, সেটা অনেক আমরা প্রেমের কবিদের কথা বলি, কিন্তু আমি দুটো কবিতা যদি আমি ব্যক্তিগতভাবে নির্বাচন করি, তারা তথাকথিত প্রেমের কবি না দুজনই। সেটা একজন নজরুলের একটি কবিতার কথা বলতে চাই, আর আমি আজকে যার কথা বলছি প্রসঙ্গত আজকে, আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাব, ছোট ঘাসফুলের জন্যে, একটি টলমল শিশির বিন্দুর জন্যে। আমি হয়তো মারা যাব চৈত্রের বাতাসে, উড়ে যাওয়া একটি পাপড়ির জন্য, এক ফোঁটা বৃষ্টির জন্য। অন্যদিকে তার, আমরা দেখুন, এর থেকে আমার কাছে মনে হয়েছে যে এর থেকে আর রোমান্টিকতার অন্য অর্থ, রোমান্টিকতার অনেক অর্থ আছে, সেই অর্থে এর থেকে রোমান্টিক উচ্চারণ আর হয় না। আবার দেখি যে তার যে বজ্রবাণী, জানি সব কিছু নষ্টদের অধিকারে যাবে, নষ্টদের দানব মুঠোতে ধরা পড়বে মানবিক সব সংঘ পরিষদ, চলে যাবে অত্যন্ত উল্লাসে, চলে যাবে এই সমাজ সভ্যতা সমস্ত দলিল, নষ্টদের অধিকারে ধুয়ে মুছে
যেরকম রাষ্ট্র আর যন্ত্র দিকে দিকে চলে গেছে নষ্টদের অধিকারে। কবিতা কি এবং কেন এই প্রবন্ধে তিনি বলছেন, কবিতা অনেক কারণে লেখা হয়, আমি কোটেশনটা পুরোটা পড়ছি না, যে তার জন্য প্রেম হতে পারে, উল্লাস হতে পারে, জীবনের উদযাপন হতে পারে, যেটি তার প্রথম দিককার কবিতাতে ছিল বটে। কিন্তু পরের দিকে একটি কথা বলছেন, কবিতা পৃথিবীর প্রান্তে প্রান্তে পচে যাওয়া সমাজ ও রাষ্ট্র ব্যবস্থাকে পরিবর্তিত করার জন্যে, প্রগতির দিকে এগিয়ে দেওয়ার জন্যে, দানবদের বিনাশ করে মানবিকতাকে বহমান রাখার জন্য। এই কাজটি কিন্তু পরবর্তীতে আমরা দেখি যে কবি হুমায়ুন আজাদ কিভাবে করছেন তার সাহিত্যের ফর্ম বদল করার মধ্য দিয়ে। আসলে তিনি কবিই থাকছেন প্রতিটা ক্ষেত্রে, কিন্তু তার হয়তো যে আমাদের সাহিত্যের কাঠামো বা আঙ্গিক, সে আঙ্গিকটাকে বদল করে নিচ্ছেন। আমি কবিতার ব্যাখ্যার দিকে খুব একটি যাচ্ছি না, আমি আরেকটি জায়গা থেকে শুরু করতে চাই যে কবিতা থেকে উপন্যাস, প্রবন্ধ থেকে কলাম, সর্বত্র ভাষা ব্যবহারিতাকে সমকালে অন্যদের থেকে আলাদা করেছে। বাংলাদেশে আর কোনো কবি ও ঔপন্যাসিক তার মতো করে ভাষা নিয়ে ভাবেননি, ভাষা নিয়ে কাজ করেননি, ভেবে থাকলেও। ভাষা শুধু একজন লেখকের না, গোটা সমাজের চিন্তার বাহন, আজাদ এটা মনে করতেন। ভাষা সমাজের আয়না হিসেবে কাজ করে। ভাষা নিয়ন্ত্রণ ছাড়া চিন্তার নিয়ন্ত্রণ ও সৃজন সম্ভব নয়। এবং এই বিষয়গুলো তিনি বারবার কিন্তু দেখিয়েছেন যে কিভাবে রাষ্ট্র কাঠামো ভাষাকে নিয়ন্ত্রণ করে, কিভাবে আমাদের পুরুষতান্ত্রিক সমাজ ভাষাকে নিয়ন্ত্রণ করে, নারীদেরকে নিয়ন্ত্রণ করে। ফলে ল্যাঙ্গুয়েজটাকে তিনি বলছেন যে এটা যদি আমি নিয়ন্ত্রণে নিই, এটা আমার প্রধান অস্ত্র। এবং আজাদের এই বোধই তাকে ভাষা বিজ্ঞানী করে তুলেছে। যে সময়টা তিনি কবিতা নিয়ে মেতে আছেন বা ছিলেন, সেই সময়টাতেই আমরা দেখি যে 70-এর ওই শুরুর দিকেই, 73 থেকে 76 সময়, যে তিনি কমনওয়েলথ বৃত্তি নিয়ে চলে গেলেন এডিনবরা বিশ্ববিদ্যালয়ে। বাংলা ভাষার বাক্যতাত্ত্বিক বর্ণনার জন্য তিনি ভাষাবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি লাভ করেন এবং দেশে ফিরে ভাষাবিজ্ঞানের উপর রচনা করেন 7টি গুরুত্বপূর্ণ বই। 1984 সালে বাক্যতত্ত্ব বই দিয়ে প্রমিত বাংলা ভাষায় বাক্যের ভাষাবিন্যাসসম্মত অধ্যয়ন তিনি শুরু করেন। তার গবেষণার বিষয় ছিল বাংলা ভাষায় সর্বনামীয়করণ। হুমায়ুন আজাদকে ভাষাবিজ্ঞানের প্রবন্ধের যে সংকলন, আমরা জানি যে বাংলা ভাষা শত্রু মিত্র বইতে ভাষায় শ্রেণীভিত্তিক কাঠামো নিয়ে তিনি আলোচনা করেছেন। সমাজের শ্রেণী বিভাজনে পুঁজির মতোই ভাষা অন্যতম প্রধান নিয়ামক। আমরা সবসময় পুঁজিকে অ্যাড্রেস করি, অনেক সময় আমরা পুঁজি বলি সব ক্ষেত্রেই, কিন্তু ভাষা যে কিভাবে তাদের আরেকটা অস্ত্র হয়ে কাজ করছে, যেটা সেই কথাটা কিন্তু আমরা সবসময় বলি না। বাংলা ভাষা নামে 2 খণ্ডের একটি যে সম্পাদিত বই আমরা দেখলেন আপনারা ডকুমেন্টারিতে, সেটিও তার অসামান্য কাজ। কিশোরদের জন্য লেখা কত নদী সরোবর, বাংলা ভাষার জীবনী, এ বইটির কথা আমরা বলতে পারি। হুমায়ুন আজাদ রচিত বহুল পঠিত ভাষাতত্ত্বের বই তুলনামূলক ঐতিহাসিক ভাষাবিজ্ঞান। বাংলায় 20 শতকে তুলনামূলক ও ঐতিহাসিক ভাষাবিজ্ঞান চর্চা শুরু হলেও তুলনামূলক ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের তত্ত্ব ও প্রণালী পদ্ধতিগত বিষয়ে কোনো আকর গ্রন্থ ছিল না। এই বই সেই ঘাটতি পূরণ করে। পাঠ্যপুস্তক অর্থবিজ্ঞান বইটি ভাষাবিজ্ঞান চর্চায় আমরা জানি যে এখানে প্রয়োগ চর্চার সূচনা করে। ফলে আমরা দেখি যে হুমায়ুন আজাদ বাংলা ভাষা চর্চার অনেকগুলো নতুন দিক উন্মোচন করেছেন। আমরা চিন্তার জায়গায় বলছিলাম, ভাষার জায়গাতেও দেখি যে কিভাবে তিনি আমাদের এই জায়গাগুলো, আমি বলছিলাম বিনির্মাণের কথা, তার এই বিনির্মাণের জায়গাগুলোকে আমরা দেখতে পাই। এবং এই কারণেই একটি প্রবন্ধে রফিকুল ইসলাম স্যার লিখেওছিলেন যে বাংলাদেশের চমস্কি প্রবর্তিত রূপান্তরমূলক সৃষ্টিশীল ভাষাতত্ত্বের সবচেয়ে উৎসাহী প্রবক্তা ও অন্যতম প্রতীক্ষিত তিনি। এই কারণে আমরা দেখি যে বাংলা ভাষায় যদি আমরা ভাষাবিজ্ঞান চর্চা করি, সেখানে হুমায়ুন আজাদ অপরিহার্য। এই ভাষা চিন্তন পরিসরকে সামনে রেখেই আমি এজন্যই আলোচনাটা আনলাম ভাষা চিন্তার জায়গা থেকে। এটা রেখেই যদি আমরা এবার লিখন বিশ্বের দিকে যেতে চাই, যে তিনি যে লিখেছেন তার রচনা সেদিকে যাই, তাহলে দেখা যাবে তিনি স্বনির্মিত ভাষামণ্ডলের মধ্যে একটি স্বচিন্তিত, একই সঙ্গে সুচিন্তিত সমাজ কাঠামো তৈরি করতে চেয়েছেন। সেটা খুব বেশি প্রত্যক্ষ হয়েছে তার রাজনৈতিক লেখালেখি ও চিন্তাশীল গদ্যে। 80 দশকের দেশভাগ থেকে হুমায়ুন আজাদ 80 দশকের শেষ ভাগ থেকে হুমায়ুন আজাদ সমসাময়িক রাজনীতি বিষয়ক কলম ও প্রবন্ধ লিখতে শুরু করেন এবং সামরিক শাসনের বিরোধিতা দিয়ে সূচনা হয় তার রাজনৈতিক লেখালেখির। 87 সালে যে সাপ্তাহিক পত্রিকা দেশবন্ধুতে লিখতেন মাতাল তরুণী নামে, আমরা জানি যে তার কলামের কারণেই, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে তিনি যে দ্বিধাহীন উচ্চারণ, তার কারণেই পত্রিকাটি নিষিদ্ধ হয়। এবং এরপরে ওই পত্রিকারই যারা
পেছনের মানুষ ছিলেন তারা পূর্বাভাস পত্রিকাটি প্রকাশের উদ্যোগ দেন, সেখানেও তিনি নিয়মিত কলাম লিখতেন। এবং এই মাতাল তরণী বইয়ের, যেটি ওই কলামের শিরোনাম হিসেবে একটি বইও প্রকাশিত হয় কলামগুলো নিয়ে, তিনি লিখেছেন যে আমার প্রবণতা সব ধরনের স্বৈরাচার ও প্রথা ধ্বংস করা। কি চমৎকার উচ্চারণ! যে এটা কিন্তু শুধু রাজনৈতিক বা রাষ্ট্র কাঠামোগত না, যে কোনো চিন্তারও স্বৈরাচার এবং প্রথা ধ্বংস করা। এই সমস্ত কলামে হুমায়ুন আজাদ জেনারেল ও রাষ্ট্রনায়ক থেকে আমলা, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, অধ্যাপক, লেখক, মৌলভী, পুরোহিত, সাংবাদিক কাউকেই ছাড়েননি। এবং আমরা দেখি যে অধ্যাপক, তিনি যে অধ্যাপক ছিলেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ করে অধ্যাপকদের কতভাবে তিনি আক্রমণ করেছেন, এই অর্থেই যে যে জায়গাগুলো তিনি মনে করেছেন যে তাই তিনি যে আদর্শিক শিক্ষক চান, সেই আদর্শিক শিক্ষক তারা হয়ে উঠতে পারছে না, সেই জায়গা থেকে সমাজের সব ধরনের রক্ষণশীলতা ও প্রতিক্রিয়াশীলতার বিপরীতে তিনিও একটা তীব্র প্রতিক্রিয়া তৈরি করেছেন। তার লেখার শিরোনাম পড়লেই বোঝা যাবে। আমি দু তিনটি লেখার, যেমন আপনারা দেখুন যে এই লেখার শিরোনামই সব একখ্যাত। তার কতটা সুনির্দিষ্ট ভাষা এবং কতটা শানিত, শ্লেষ দেখেন কতটা লক্ষ্যভেদী, অভীষ্ট কতটা অভেদ্য। আমি যদি বলি শিরোনামগুলো, ক্যাঙ্গারু নয় বাদুড় বুদ্ধিজীবী, বুদ্ধিজীবীদের একটা লেখার শিরোনাম। পতিতারাই প্রসিদ্ধ এখন, এটিও তিনি দেখাচ্ছেন ওই সমাজের যে জ্ঞানের যে অধপতন, সেই জায়গাটা ধরেই দেখাচ্ছেন। বাংলাস্তান, এই বাংলাস্তান কোন সময় অ্যাড্রেস করছে? আমরা এখন মাঝে মাঝে বলি যে যখন আমরা মৌলবাদের দিকে ঝুঁকে যাই আমাদের নানান রকম সিস্টেম ব্যবস্থা, তখন আমরা বলি বাংলাস্তান হয়ে যাচ্ছে। এই শব্দটা তিনি কিন্তু সেই সময় উচ্চারণ করেছেন 80-র দশকেই। চর্মরোগগ্রস্ত মন্ত্রিসভা ও আধ্যাত্মিক পাউডার, মন্ত্রিসভাকে কিভাবে দেখেন অ্যাড্রেস করছে। জামায়াতের সঙ্গে বসবাস, গণতন্ত্রের বদলে ফ্যাসিবাদ, বাংলাদেশি গণতন্ত্রের প্রথম ও শেষ দান, গরিব গ্রহের সবচেয়ে রূপসী প্রধানমন্ত্রী। আপনারা ইঙ্গিত পরিষ্কার। অসৎ হওয়ার 101টি উপকারিতা, ওই যে শ্লেষ বললাম, অসৎ হওয়ার 101টি উপকারিতা। আমলাতন্ত্রকে এক ধরনের পশুতন্ত্র, এই তার লেখার শিরোনাম কলামের ক্ষেত্রে। একই সময় তিনি লিখছেন সৎ মানুষদের জন্য শোকগাথা। আমরা জানি স্যাটায়ারটা কোন জায়গায় তিনি করছেন। ধনীরা সবাই কারাদণ্ডের উপযুক্ত। এভাবে আজাদ তার মাতাল তরণী প্রতিক্রিয়াশীলতার দীর্ঘছায়া নিচে, নিবিড় নীলিমা, নরকে অনন্ত ঋতু, জলপাই রগের অন্ধকার, এ সকল বইগুলোতে যে রাজনৈতিক রচনাগুলো লিখেছেন, সেটাকে আমরা দেখি যে সরকারি শিক্ষানীতি, স্বাস্থ্যনীতি, সমাজনীতি নিয়ে তিনি তার অসন্তোষ প্রকাশ করেছেন। দেশের প্রায় সমস্ত বিষয় নিয়ে এই যে একজন মানুষ ক্ষোভাক্রান্ত, তিনি আসলে কেমন দেশ চেয়েছিলেন? বর্তমান বাংলাদেশের আমরা এই প্রশ্নটার উত্তরটা খোঁজার চেষ্টা করতে পারি। হুমায়ুন আজাদের একটা বইয়ের নাম আমরা জানি যে আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম? তিনি বইয়ের শুরুতেই বলে নিচ্ছেন, এই বইটি হয়তো আমি কখনোই লিখতাম না, এটি লেখার কথা আমার কখনো মনে আসতো না, যদি না আমি এখন এই পরিস্থিতিতে উদ্ধারহীন, শ্বাসরুদ্ধকর, বদ্ধ অন্ধকারে বাস করতাম। নিজের দেশে এভাবে বাস করছি যেন দণ্ডিত হয়ে আছি। হয়তো অন্য কিছু লিখতাম, উপন্যাস বা প্রেমের কবিতা। লক্ষ্য করা বিষয়, তিনি যখন উপন্যাস লিখছেন, তিনি উপন্যাস বলছেন যে হয়তো আমি অন্য কিছু লিখতাম, হয়তো উপন্যাস, কিন্তু তিনি যখন উপন্যাস লিখছেন তখনও তাকে দেখছি তার একজন দণ্ডিত অপুরুষের কথাই তিনি লিখছেন। কিন্তু উপন্যাসেই কবি অথবা দণ্ডিত অপুরুষ উপন্যাসেই আমরা দেখছি যে আজাদ অনেকটা তার সেই আত্মদহনের এপিট্যাপ যেন উপস্থাপন করছেন। এবং কলামধর্মী লেখা কমিয়ে আজাদ যখন উপন্যাসে আসলেন 90 দশকের বিশেষ করে শুরুর দিকে, 1994 সালে প্রকাশিত হলো তার প্রথম উপন্যাস 56,000 বর্গমাইল। আজাদের নিজের খুব পছন্দের উপন্যাস ছিল এটি। এবং এখানে সমস্ত বাংলাদেশকেই তিনি তার বিভিন্ন লেখাতে নিজেই বলেছেন যে আমরা উপন্যাসগুলো বিচ্ছিন্নভাবে এবং আমরা আমাদের লেখকরা এই তাদের যে ক্ষোভ সেটা প্রকাশ করতে পারে না, পুরো দেশটাকে দেখতে পারে না। তিনি এই স্ববিরোধের জায়গাটা 2-3টা চরিত্র দিয়ে পুরো বাংলাদেশটাকে ধরার চেষ্টা করেছেন। এই জন্য কিন্তু নামটা 56,000 বর্গমাইল। সব কিছু ভেঙে পড়ে, ভাঙনের গল্প, নারী পুরুষ সম্পর্কের মধ্য দিয়ে তিনি প্রতীক হিসেবে দেখাচ্ছেন একটি চিরভাঙনশীল সমাজ, যে সমাজের আর উত্তরণ নেই। মানুষ হিসেবে আমার অপরাধ সমূহ, আপনারা জানেন 10,000 এবং আরও একটি ধর্ষণ। এই গল্পগুলো তখনকার সমসাময়িক আলোচিত ঘটনা নিয়েই, একটি ধর্ষণের ঘটনা নিয়ে, যেখানে পিতা শেষ পর্যন্ত তার কন্যাকে হত্যাই করছে, উপায় নেই, ধর্ষণের শিকার মেয়েকে নিয়ে সমাজে বেঁচে থাকার কোনো উপায় নেই। এভাবেই তার সবচেয়ে আলোচিত উপন্যাসটি প্রকাশিত হওয়ার পরেই যে পাকসার জমিন সাতবার, যেটির কথা আমরা ডকুমেন্টারি দেখলামও, যে
আমাদের দেশে ধর্মীয় মৌলবাদ নিয়ে এরকম স্যাটায়ার ধর্মী তীব্রভাবে আর কোনো উপন্যাস আমরা অন্তত পাইনি। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় যে হানাদার বাহিনী যে তাদের সহায়তাকারী, সেই আমরা জানি যে ন্যারেটিভটা সেই দৃষ্টিকোণ থেকে লেখা। এবং এই উপন্যাসের পরই আমরা জানি যে এই বিষয়ে আমার মনে হয় না খুব বেশি বলার প্রয়োজন আছে যে সবচেয়ে বেশি তিনি সমালোচনা, হত্যার হুমকি, যেটা যে ওই সময় আমরা জানি যে আমাদের এখানে বসে ওসমান গনি ভাইও আক্রান্ত বা নানানভাবে থ্রেটের শিকার হন। এবং এইভাবেই আজাদ, আমি উপন্যাসের জায়গাটা একটু সংক্ষিপ্ত করে নিচ্ছি আলোচনা, যে তারপরে যে একটি উপন্যাস লিখতেন নিজের সঙ্গে জীবনের মধু, এটিকে তিনি খুব পছন্দ করতেন, কারণ আমরা জানি যে তিনি সবসময় তার শৈশবের স্মৃতি এইটা যাপন করতে খুব পছন্দ করতেন। সেটি প্রসঙ্গে আমি একটু যাচ্ছি, যে এখানে আমরা দেখি যে একজন বালকের যে জাগরণ ঘটে সমাজ সম্পর্কে, শরীর সম্পর্কে। এবং এই সাহিত্যের একটা জনরা আছে যেটা আমরা বিশ্ব সাহিত্যে আমরা বলি যে কামিং অফ এজ নভেল ফিকশন বা ইয়াং অ্যাডাল্ট ফিকশন, যেটা বাংলা সাহিত্যে আমরা শিশু সাহিত্য আসলে ওইভাবে বিভাজন করিনি, এবং আমাদের শিশু সাহিত্যের বিকাশটাও কিন্তু পুরোপুরি হয়নি, যেটা হুমায়ুন আজাদের মধ্যে শিশু সাহিত্যের মধ্যে আমরা পাই। হুমায়ুন আজাদ তখন এই সময় লেখেন ওই বইটির পাশাপাশি আব্বুকে মনে পড়ে, যেখানে আমরা জানি যে আজাদ তার জন্ম পরবর্তী সময়ের স্মৃতি কথা লিখছেন। এখন জন্ম পরবর্তী সময় একটা শিশুত্ব স্মৃতি তৈরি হয় না। আজাদ একটি কৌশল অবলম্বন করছেন, তিনি বলছেন যে বাবার আমি ডায়েরি পেয়েছি, তারপর বাবার ডায়েরি থেকে পাঠ করছেন তারই ঘটনাগুলো, বাবা শিশুকে কিভাবে দেখতেন, তাকে পণ্ডিত বলতেন, তাকে দার্শনিক বলতেন, যে শিশু তখনও হাঁটতে শেখেনি, তো সেই শিশুকে কবি বলতেন। তো এই শিশু তার আত্মকথা বলছে, আমরা জানি যে আব্বুকে মনে পড়ে। এবং তারপর চমৎকারভাবে আব্বু কী করে তাকে ইতিহাস শেখাতো, সেই জায়গাগুলো, আব্বু কী করে তার আস্তে আস্তে যখন বোধ হচ্ছে তখন দেখছি যে সে জটিল জটিল শব্দের প্রতি তার প্রেম তৈরি হচ্ছে। হয়তো বৃষ্টির আর একটা সমার্থক শব্দ কী হতে পারে, মাকে গিয়ে জিজ্ঞেস করছে। এইভাবে আজাদ চমৎকার করে শিশুদেরকে নানান রকম জিনিস শেখাচ্ছেন, কিন্তু খুব কৌশলে। ফুলের গন্ধে ঘুম আসে না, তো আমরা বলি যে ফুল তো একটি গ্রাম। আমাদের আজাদ আমাদেরকে তার স্মৃতিটা পৌঁছে দিচ্ছেন, যে স্মৃতিটা তার, আমাদের পরবর্তী প্রজন্ম, সেটা হতে পারে মৌলি, হতে পারে তারপরে মৌলির সন্তান, এবং আমাদের শহরে একদল দেবদূত। এভাবে আমরা বুক পকেটে জোনাকি পোকা বা শিশু সাহিত্যে আমরা আসলে অন্য হুমায়ুন আজাদকে পাই। কোন আজাদকে? যিনি বলেছিলেন অতি তুচ্ছ কিছুর জন্য মারা যাবেন, সেই স্বপ্নবাজ আজাদকে। হতাশাবাদী আজাদ শিশুদের জন্য স্বপ্ন তৈরি করেছেন। তিনি শিশুদের রূপকথার কোনো গল্প শোনাননি। আমরা শিশুদের ক্ষেত্রে দেখি যে আমাদের যারা ওই সময় সিরিয়াস ধারা লেখক, যেমন হাসান আজিজুল হক, শওকত আলী, শওকত ওসমান, মাহমুদুল হক, এদের শিশু সাহিত্য পড়তে গেলে আমরা দেখি যে এক ধরনের নীতি নৈতিকতা, এই শেখার একটা তাগাদা থাকে শিশুদেরকে শেখানোর। যেমন আমি হাসান আজিজুল্লাহকে লাল ঘোড়া, আমি আপনার খুব জনপ্রিয় টেক্সট কেউ কেউ পড়ে থাকতে পারেন, বলতে পারি মাহমুদুল হকের অনুর পাঠশালা বা শওকত আলীর যে নীল পাহাড়ের গান। কিন্তু আজাদ সেটি করেননি। মানে তিনি এক ধরনের শিশু সাহিত্য থাকে যেটা হুমায়ুন আহমেদরা করছেন, থ্রিলার, অ্যাডভেঞ্চার, ভৌতিক গল্প, বাচ্চাদেরকে একটু ভুলিয়ে রাখা, এন্টারটেইন করানো। তিনি সেটা না করে, বা নৈতিক শিক্ষাও দিচ্ছেন না, তিনি শিশুদেরকে একটি ফুলের গল্প শুনিয়েছেন। ফুলটি হলো তার গ্রাম, বাংলাদেশের যে কোনো গ্রাম। এই ফুলের গল্পে কোনো অ্যাকশন নেই, মানে ওই যে বললাম থ্রিলার, অ্যাডভেঞ্চার কিচ্ছু নেই, ঘটনার কোনো ক্লাইম্যাক্স নেই, আছে স্মৃতির বয়ান। অ্যাকশন যদি থেকেই থাকে, ওখানে আমরা দেখবেন যে একটা হয়তো ছোট্ট লেক আছে, ছোট একটা গ্রামের মধ্যে পুকুর আছে, সেইটা এগিয়ে যাচ্ছে, ওইটার মধ্যে দিয়ে অ্যাকশনটা তৈরি করেছেন। মানে প্রকৃতিকেই তিনি পার্সনিফাইড করে তার মধ্যে প্রাণ সঞ্চার করেছেন। তিনি নীতি নৈতিকতা না, শিশুদের মধ্যে চেতনা ও সৌন্দর্য বোধ জাগ্রত করতে চেয়েছেন। নৈতিকতার চেয়ে হুমায়ুন আজাদ সবসময় চেতনার উন্মেষকে গুরুত্বপূর্ণ মনে করতেন। প্রাতিষ্ঠানিক নৈতিকতার মধ্যে অনেক সমস্যা ও সীমাবদ্ধতাকে তিনি চিহ্নিত করেছেন। হুমায়ুন আজাদ তার প্রাতিষ্ঠানিক নৈতিক শিক্ষার কাজটি এড়িয়ে শিশুদের মধ্যে চেতনাগত যে পরশ পাথর, সেটি জাগাতে চেয়েছেন। শিশুদের তিনি স্বপ্নের কথা বলেছেন। দেবদূত রূপে তারা একদিন আবির্ভূত হবেন এই শহরের গাছকে মেরে ফেলা, নদীকে হত্যা করা হয়েছে, শিশুদেরকে তিনি এই নষ্ট বুড়োদের কাছে নয়, প্রকৃতির কাছে নিয়ে গেছেন। আজাদ নাগরিক মানুষ হলেও তার নাগরিক জীবন নিয়ে আমরা জানি যে অত্যন্ত অস্বস্তি ছিল। এই শহরটা তিনি সহ্য করতে পারেননি, কারণটা তার নানান লেখাপত্রে ছড়িয়ে ছিটিয়ে আছে। তবে শিশু কিশোরদের জন্য লেখা আমাদের শহরে একদল দেবদূত গল্পে তিনি এই শহরের মানুষকে হন্তাকারক হিসেবে দেখিয়েছেন। মানুষ হত্যা, নদী হত্যা, সব ধরনের নান্দনিকতাকে এখানে হত্যা করা হয়েছে। এই কারণেই নাগরিক হুমায়ুন আজাদ বারবার ফিরে গেছেন গ্রামে। এই পরিভ্রমণটা ঘটেছে স্মৃতি দিয়ে। সেই ভ্রমণের গল্পই আসলে ফুলের গল্পে ঘুম আসে না কিংবা আব্বুকে মনে পড়ে। আমার মনে হয় তার সমগ্র রচনার মধ্যে
আজাদ একমাত্র নিজের জন্য যদি কিছু লিখে থাকেন সেটা তার কিশোর সাহিত্য বা শিশু সাহিত্য। এই বইগুলো সম্পর্কে তিনি নিজেই বলছেন এগুলো স্বপ্নের বই। শিশুদের জন্য গল্প, ছড়া, প্রবন্ধ যা কিছু লিখেছেন সবগুলো একত্রে একটি স্বপ্ন হিসেবে আখ্যায়িত করেছেন। এই স্বপ্নই তাকে বাঁচিয়ে রেখেছে। একজন নৈরাশ্যবাদী মানুষ স্বপ্ন দেখছেন শহরের সমস্ত শিশু একদিন রাজপথে নেমে যাবে, বড়দের নষ্ট করা এই শহর, এই সভ্যতা সব কিছু পাল্টে দেবে সেই শিশুরা দেবদূত হয়ে। এই শিশুদের জন্য তিনি আরও কিছু কাজ করেছেন বাংলা সাহিত্যে। বিশেষ করে আমি যদি বলি যে গল্প ছড়ার পাশাপাশি তাদের ভিতরে যে চেতনা তৈরি করা, মনন তৈরি করা, তার জন্য যে বইটি খুব গুরুত্বপূর্ণ আমি মনে করি। আমরা তো সবসময় লাল নীল দীপাবলি বা কত নদী সরোবর এ দুটো বইয়ের কথা বলি। এটার কথা আমি শুধু বলি যে লাল নীল দীপাবলি আমার কাছে মনে হচ্ছিল শিশুদেরকে তিনি বাংলা সাহিত্যের জীবনী কী করে শেখাবেন। মানে হয় না, শিশুরা তো আগ্রহী হবে না সাহিত্যের ইতিহাস। শুরুটাই করছেন এই বলে যে আকাশে অনেকগুলো ছোট ছোট তারা থাকে, সেই তারাগুলো আলো দেয়, আর সেই তারার আলোয় আমাদের টেবিল আলোকিত হয়, বইপত্র আলোকিত হয়। এভাবে বলে তিনি বলছেন এই তারাগুলো হচ্ছে সাহিত্যের এক একটি বই। এই বইগুলো কিভাবে লেখা হলো, কিভাবে শিশুদেরকে তিনি আমন্ত্রণ জানাচ্ছেন। এবং তিনি যখন আরও কঠিন কাজ যে বাংলা ভাষার জীবনী শেখানো, পাঠ করানো শিশুদেরকে, তখন তিনি বলছেন যে চাতক চাতকীর গল্প। শুরুতেই কোনো ধারণা করব না আমরা যে কোথা থেকে কোথায় মেলাবেন। তিনি বলছেন যে আমরা আকাশে চাতক চাতকী দেখি এবং এই চাতক চাতকী সাংঘাতিকভাবে তৃষ্ণার্ত, তারা পানি খেতে চায়, কিন্তু পৃথিবীতে পানির তো অভাব নেই, নিচে নদী খাল বিল সব কিছু আছে, কিন্তু চাতক চাতকীর পিপাসা তাতে মিটছে না। তারাদের আসলে দরকার বৃষ্টির জল, কখন বৃষ্টি হবে। এবং একসময় মেঘ ঘনিয়ে বৃষ্টির ফোঁটাগুলোকে তিনি এঁকে দিচ্ছেন শিশুদের জন্যে, রূপোর একটা রেখাচিহ্ন হিসেবে বৃষ্টিগুলো পড়ছে এবং সেই বৃষ্টি চাতক চাতকী খাচ্ছেন। আচ্ছা, এর সঙ্গে ভাষা ইতিহাসের সম্পর্ক কোথায়? এরপরেই আজাদ বলছেন যে আমরা পৃথিবীতে অনেক ভাষা আছে, আমাদের সেই ভাষা দিয়ে না আমাদের পিপাসা মিটবে না, আমরা শিখতে পারি সেই ভাষা, আমাদের দরকার মাতৃভাষা শেখা। এইটা হচ্ছে আমাদের ওই মেঘের জল, ওইটাই আমাদের খাবার। তো এই যে কিভাবে নিয়ে যাচ্ছেন ভিতরে এই আর্টটা, আমি আর এই রকম একজন ক্ষুব্ধ মানুষ যিনি সাংঘাতিকভাবে রেগে আছেন, তার কাছ থেকে শিশুদের কাছে গিয়ে দেখি যে তিনি ভিন্ন একজন মানুষ। এবং তিনি যখন বাচ্চাদেরকে ইতিহাস শেখাচ্ছেন তখন তিনি বলছেন এক ফোঁটা চোখের জলের মতো শহীদ মিনার। আর এটা এই ইমেজ কে বলবে যে এক ফোঁটা চোখের জলের মতো শহীদ মিনার কি করে হয়? আসলে তিনি কিন্তু শহীদ মিনার চেনাচ্ছেন তার বাচ্চাদেরকে। তো এই কাজটা হুমায়ুন আজাদ সাংঘাতিকভাবে করেছেন, যে ইতিহাসের পাঠ কিন্তু তিনি আনন্দদায়ক করে তুলেছেন। এখন আমার মনে হয় তার স্বপ্নের যে শিশু বা অনাগত প্রজন্মের জন্যই আসলে, আমি যদি আরেকটা জায়গায় যাচ্ছি সেখান থেকে, যে আমি তখন আবার পুনর্পাঠ করি, তখন আমার মনে হয় যে নারী বইটি আসলে একটি ভুল সময়ে লিখেছেন। মানে ব্যাপারটা তা না, আসলে ভুল পাঠকদের জন্য উনি আসলে লিখেছিলেন এই অনাগত পাঠক যারা দেব শিশু, যাদেরকে তিনি তৈরি করছেন যে তারা একদিন যেন এই বইটিকে গ্রহণ করে। এটি আমার নিজস্ব অনুভূতির জায়গা যে নারী সম্পর্কিত এমন প্রগতিবাদী বিজ্ঞান মনস্ক চিন্তা সমৃদ্ধ বই তো আর বাংলা ভাষায় ছিল না, এবং পৃথিবীতেও কিন্তু এই ধরনের আকর গ্রন্থ আমরা জানি খুব বেশি নেই, বা তখন পর্যন্ত ছিল না। এই বই শুধু তার গবেষণা না, তার চেতনা, তার বিশ্বাস ও প্রত্যাশার লিখিত রূপ। সম্ভবত বাংলা সাহিত্যে সবচেয়ে নন্দিত এবং নিন্দিত গ্রন্থ এটা। পুরুষতান্ত্রিক মৌলবাদের রসানলে পড়ে আমরা জানি যে বইটির ইতিহাস 95 নিষিদ্ধ হয়, এবং এই বই নিয়েও আরও অনেক কথা বলা যেত, কিন্তু আমি একটু ছোট করছি আলোচনা। বিখ্যাত সব পুরুষ লেখকের পুরুষবাদী ন্যারেটিভের আলোচনা করতেও তিনি এই বইয়ে ছাড়েননি, এবং প্রতিষ্ঠান হিসেবে রাষ্ট্র, সমাজ, শিল্প এগুলোকে এক একটি প্রতিষ্ঠান হিসেবে ধরতে পারি আমরা, ধর্মকে প্রতিষ্ঠান, সমাজকে শিল্পকে, এবং এই প্রতিষ্ঠান হিসেবে নারী অবদমনে কিভাবে এই সব প্রতিষ্ঠান কাজ করেছে সেই জায়গাগুলো কিন্তু এই বইটিকে মোটামুটিভাবে এসেছে। এবং তার আরও একটি কাজ নারীবাদী, যদি আমাদের চিন্তা চর্চার জায়গায় বলি, দ্য সেকেন্ড সেক্স, যেটা পৃথিবীর বিখ্যাত বই সিমন দ্য বুভয়ার, সেটিও তিনি অনুবাদ করেছেন। তিনি, আমরা জানি, এটা অনুবাদক ছিলেন না ওই অর্থে, এটা তার কাজও না, তিনি যে ধরনের সাহিত্য চর্চা করতেন, কিন্তু প্রয়োজন হিসেবে তিনি এই বইটি অনুবাদ করেছেন, এবং আমাদের দেশের যে নারীবাদ চর্চা তাতে একটি গুরুত্বপূর্ণ অবদানও তার এটি। এবং নারীবাদ, এই নারী বইটির পাশাপাশি যে বইটি আমি আরও একটি বড় চাবুক মনে করি যে আমাদের সাহিত্যের একটি দুঃসাহসিক প্রকাশ, সেটি হলো আমার অবিশ্বাস।
বার্ট্রান্ড রাসেলের আমি নিজে যখন পড়ি তখন ওয়াই আই এম নট এ ক্রিশ্চিয়ান, তারপর প্রবীর ঘোষের আমি কেন ঈশ্বরে বিশ্বাস করি না, এই বইগুলো পড়েছি এবং বইগুলো নিশ্চয়ই তারা কাছাকাছি ধরনেরই, কিন্তু আমার কাছে চ্যালেঞ্জিং মনে হয়েছে আজাদের ব্যাপারটা। কারণ একটি ধর্মান্ধ মুসলিম সমাজে, সেটা তো বার্ট্রান্ড রাসেলের ওই সমাজ ছিল না, তো সেই সমাজে একটি অবিশ্বাসের দার্শনিকতা তুলে ধরছেন এবং কত বড় যে সাহসের পরিচয় সেটা জানি এখনকার এই সমাজ ব্যবস্থা আমার সময়ের যদি আমি তাকাই তাহলে আমার বুঝতে কোনো অসুবিধা হয় না। 90 দশকে আজাদ যেটা পেরেছেন তার 3 দশক পর এসে আমরা এখন সেটা মানে আমি লিখবো কি, আমি তো চিন্তা করি যে আমার টেবিলে আমার অবিশ্বাস রাখাই যাবে না, আমার পড়ার টেবিলে রাখতে পারবো না, এমন একটা অবস্থা আমাদের তৈরি হচ্ছে এখানে। এবং আপনারা জানেন যে সম্প্রতি একটা লালনের একটা কোর্ট পর্যন্ত রিল বানানোর জন্য স্ক্রিনশট শেয়ার করার জন্য সে মামলার শিকার হয়েছিল, পুলিশ তাকে তুলে নিয়ে গেছিল। তো এই যে জিনিসগুলো ঘটছে কিন্তু এখন, এবং এখন যেটা আমার কাছে খুব আরও একথে যে মনে হয় যে তখন তো আজাদের কাছে হন্তাকারকরা পৌঁছেছেন, এখন যদি আমি এই বইটি লিখি হন্তাকারকের আগে আমার কাছে পুলিশ পৌঁছে যাবে, বাকিটার আপনারা বুঝে নেবেন। এমনই অগ্রগতি আমাদের। হুমায়ুন আজাদের প্রবন্ধ সাহিত্যকে আমরা যদি একটু কয়েক ভাগে ভাগ করি তাহলে দেখব যে এই যে ভাষা বিষয়ক প্রবন্ধ যেটির কথা আমি বললাম, নারী বিষয়ক প্রবন্ধ, ধর্ম বিষয়ক প্রবন্ধ, রাজনৈতিক কলাম, সমালোচনা সাহিত্য আর একটি বড় জায়গা, এবং সেইখানেও আমরা দেখি যে তিনি 19 শতকের বাংলা সাহিত্য, ভাষা আন্দোলন, সাহিত্যের পটভূমি, রবীন্দ্র সাহিত্য নিয়ে তার প্রবন্ধ, শামসুর রহমানকে নিয়ে, এরকম তার কিন্তু শিল্প সাহিত্যের ক্ষেত্রেও আমরা দেখব যে বাংলাদেশে যে সমালোচনা সাহিত্যের যে গদ্যরীতি সেটিরই আদর্শ রূপ কিন্তু আজাদ তৈরি করে গেছেন। আমাদের সমালোচনা সাহিত্য আমরা জানি যে বুদ্ধদেব বসুকে আমরা একটা জায়গায় পাই, মাঝখানে আমরা আরও 2-1জনকে পাই, আহমদ শরীফরা ছিলেন, কিন্তু আজাদ আমাদের জন্যে বিশেষ করে যে নৈর্ব্যক্তিক সমালোচনার রীতি একটু কঠিনভাবে সেই ভাষাটা কিন্তু আমাদেরকে তৈরি করে দিয়ে গেছেন। এবং তার একটি গুরুত্বপূর্ণ বই, আমি শুরুতে বলছিলাম যে বাংলা ভাষা ও সাহিত্যে তিনি একই সঙ্গে বিশ্ববোধ এনেছেন, নারী একটি তার বড় কাজ, যেটি অন্য আমরা জানি ওই সময় ওই চর্চাটা পশ্চিমে অব্যাহত ছিল, সেটি তিনি বাংলা ভাষায় আনলেন। একইভাবে শিল্পকলার বিমানবিককরণ, এটি আমরা জানি যে স্পেনীয় দার্শনিক পত্রিকা এই গাছেতের একটা খুবই চমৎকার একটি তত্ত্ব, ওই সময় বিশ্বে প্রায় হইচই ফেলে দেয় একটি তত্ত্ব, সেটিও কিন্তু তিনি তার মতো করে বাংলা ভাষায় লিখেছেন এবং আমাদেরকে জানিয়েছেন। আমরা যারা হয়তো বিশ্ব সাহিত্যের ওই সময় এত নিবিড় পাঠক ছিলাম না বা যারা ওই সময় ছিলেন না, তাদের জন্য কিন্তু আজাদ এই কাজগুলো করেছেন, এটা দায়িত্ববোধের জায়গা থেকে। এবং আমরা দেখি যে তার যদি আমরা দেখি যে তার সাম্প্রতিক পাঠকে আমার কাছে মনে হয়েছে যে তার যে নন্দন চেতনা, সেটা আমার কাছে মনে হয়েছে সবসময় যে তিনি, আমরা জানি বোদলেয়ার এবং গাছের দ্বারা বেশ ইন্সপায়ার্ড ছিলেন, কিন্তু আধুনিকতাবাদী যে সাহিত্যের নন্দন তত্ত্ব সেটা কিন্তু তিনি অনুকরণ করেননি। এবং তিনি সবসময় বলেছেনই যে শিল্পের জন্যই তিনি প্রথম জীবনে লেখালেখি শুরু করেন, কিন্তু ক্রমেই ব্যক্তিগত শিল্প তার কাছে সামাজিক সংযোগের ভাষা হয়ে ওঠে। কেন তিনি কোনো তাত্ত্বিক জায়গা থেকে এক জায়গায় থাকতে পারেননি, এই জায়গাটা আমরা বুঝতে পারি। এই জন্য দেখা যায় যে প্রচলিত নন্দন তত্ত্বকে ভেঙে তিনি নিজের জন্য একটি জুৎসই এবং নন্দনতাত্ত্বিক ধারা তৈরি করেছেন এবং প্রয়োজনে নিজের ধারাকেই আবার ভেঙেছেন। সেই যে তার উপন্যাসের ধারাবাহিক যদি আমরা পড়ি, তার উপর 9টি বোধহয় উপন্যাস হতে পারে, উপন্যাসের মধ্যে দেখা যায় যে তিনি এক জায়গায় থাকেননি, কবিতার মধ্যে দেখা যায় তিনি এক জায়গায় থাকেননি। তিনি 60টির মতো যদি গ্রন্থ লিখে থাকেন, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, যদি আমরা হিসাব করে দেখব যে তিনি তার অর্ধেকই লিখতে চাননি। আমরা শুরুতে একটি প্রসঙ্গ ছিল যে তার লেখালেখি নিয়ে, যে কেন তাকে লিখতে চাননি, এগুলো তার বই না, তাকে সমাজ লিখিয়ে দিয়েছে। সীমাবদ্ধতার সূত্র একটি ভাষণ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিয়েছিলেন একটি অনুষ্ঠানে, সেখানে তিনি বলছেন কোনো সমাজের রাজনীতি যদি খারাপ হয় ওই সমাজের সহজাত প্রতিভার বিকাশ ঘটে না। আমাদের সমাজে রাজনীতির প্রভুরা সীমাবদ্ধ অসম্পূর্ণ মানুষদের শাসন করতে চায়, এমন সমাজে সমাজ ও রাষ্ট্রের সঙ্গে লড়াই করে অনেক প্রতিভা নষ্ট হয়ে যায়, অনেকের শক্তির বড় অংশের অপচয় ঘটে। আমি এই জায়গাতে আসতে চাচ্ছি, এই যে অনেকের শক্তির বড় অংশের অপচয় ঘটে, তাই বিশ্বমানের কিছু সৃষ্টি হয় না। হুমায়ুন আজাদের প্রতিভা নষ্ট না হয়ে গেলেও প্রতিভার অপচয় ঘটেছে। আমি শুরুতে কিছু বইয়ের কথা বলছিলাম, কলামধর্মী 80-র দশকে অনেকগুলো বই যে লিখেছিলেন, যেগুলো খুব প্রয়োজনীয় ছিল রাজনৈতিক কলামগুলো, সেগুলো সৃষ্টিশীল আনন্দ থেকে তিনি লেখেননি, সময়ের প্রয়োজনে লিখেছেন। অথচ অনুকূলে থাকলে তিনি নিজেই বলেছিলেন যে আমি উপন্যাস বা কবিতা লিখতে পারতাম, তার কাছ থেকে হয়তো আমরা নারীর মতো বই পেতাম, অন্যান্য বই পেতাম। কিন্তু ওই সময়ের প্রয়োজনটা মেটাতে গিয়ে হুমায়ুন আজাদের প্রায় অর্ধেক বইয়ের কাছাকাছি আমরা প্রায় দেখি যে, অর্ধেক না হলেও একটা অংশ বিশেষ দেখি যে এক অর্থে এখনকার সময়ের হয়তো যদি আমরা ওই সময়কে উত্তীর্ণ হয়ে যাই, তখনকার সময় মনে হয় ওই টেক্সটগুলো যা আমাদের জন্য ইতিহাসের পাঠ ছাড়া তাৎক্ষণিকভাবে সময়ের পাঠ হয়ে উঠছে না।
এখন অবশ্যই যদিও আরও বেশি প্রাসঙ্গিক বইগুলো। আমার মনে হয় এই যে বইগুলো দেখি আর ভাবি আজাদের মৃত্যুর পেছনে, এই যেখানে বইগুলো দেখানো হচ্ছিল তখন আমার মনে হচ্ছিল যে এই বইগুলো একজন মানুষকে হত্যা করেছে। একটা একটা বই আমরা সবসময় বলি যে পাকসার সাদবাদ জমির কথা বলি, আসলে সেটা তো না। ওই পাকসার সাদবাদ জমি আসলে বই দিয়ে তাকে মেরে ফেলা হয়েছে সেটা না, এটা একটা অনেকগুলো বইয়ের সমষ্টিক শক্তি। এবং এক বই প্রকাশিত হয়েছে আর আমরা জানি যে ধর্মান্ধরা ক্রমাগতভাবে তার মৃত্যুর ফরমান জারি করে গেছে। তার এক একটি বই, এক একটি উচ্চারণ আত্মঘাতী উদ্যোগ। যে মানুষ মরে যেতে চেয়েছিলেন ছোট ঘাসফুলের জন্যে, একটি টলমলো শিশুর বিন্দুর জন্যে, সেই মানুষ মারা গেলেন গ্যালিলিও কিংবা ব্রুনোর মতো এক টুকরো নির্জলা সত্যের জন্য। তিনি তার মৃত্যুর কথা যেন আগে থেকেই, বা তার এই যে পরিণতি, এই পরিণতিকে ঐতিহাসিক পরম্পরা হিসেবে যেন চিহ্নিত করেছেন। না হলে একজন কবি, ঔপন্যাসিক, সাহিত্যের অধ্যাপক, ভাষাবিজ্ঞানী, পণ্ডিত মানুষ তিনি কেন, এবং আর্টের মানুষ তিনি কেন সৌরবিজ্ঞানের বিষয়ে যে মহাবিশ্ব বইটি লিখবেন, এবং যদি লিখবেনই তিনি সেই বইটি কেন উৎসর্গ করবেন গ্যালিলিও ও ব্রুনোকে, তার চিন্তার দুই প্রাতঃস্মরণীয় উত্তরসূরিকে, যাদের চিন্তা তিনি ধারণ করেছেন এবং তাদের পরিণতিকে তিনি অস্বীকার করেন কেমন করে। এই কারণে আমি বলি হুমায়ুন আজাদ আমাদের সাহিত্যের এক পৌরাণিক পুরুষ। তার মৃত্যু মানেই পৃথিবীর কোথাও না কোথাও নতুন সম্ভাবনার জন্ম। অস্তিত্ব বিমুখ অন্ধকার উপাস্য ঘাতকদের এ সত্য অবশ্য জানার কথা না। জ্ঞান প্রসারী বহুত্ববাদী সমাজের এই স্বপ্ন দোষটাকে বাংলাদেশ ঠিকমতো চিনতে পারেনি। এই কারণেই আক্রান্ত হওয়ার পর প্রধানমন্ত্রী, বিরোধী নেত্রী ও দেশবাসীর কাছে খোলা একটি চিঠি লিখেছিলেন তিনি, এবং সেখানে লিখেছিলেন, একটি জাতি ও দেশ তখনই সুন্দর ও উন্নত হয় যখন সে দেশে মতাদর্শগত বৈচিত্র্য থাকে, পরস্পর বিরোধী চিন্তানুসারীরাও পাশাপাশি বাস করে, পরস্পরের চিন্তা ও মতাদর্শকে সহ্য করাই গণতন্ত্রের রীতি। এই গণতন্ত্রই তার সংগ্রামের, তার রাজনৈতিক লেখার মূল উদ্দেশ্য ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা করা। আমরা বিরোধী মতাদর্শকে জ্ঞানের সাহায্যে, লেখার সাহায্যে বাতিল করতে পারি, কিন্তু বাংলাদেশে এখন চিন্তার সাহায্যে চিন্তাকে বাতিল করার বদলে খুন বা হুনের হুমকি দেয় রীতি হয়ে উঠেছে, এবং আমি তার প্রধান শিকারে পরিণত হয়েছি। হুমায়ুন আজাদ নিজে যেমন অন্ধভাবে কোনো কিছু গ্রহণ করেননি, সব ধরনের গৃহীত সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েছেন, চর্চিত মূল্যবোধের বিকল্প অন্বেষণ করেছেন, আমরাও তেমনি হুমায়ুন আজাদকে গ্রহণ কিংবা বিকল্প চিন্তা অন্বেষণের জায়গা থেকে পাঠ করতে পারি। বর্তমান সময়ে তিনি বৈশ্বিক ও রাষ্ট্রীয় বহুমাত্রিক দৃষ্টিকোণ থেকে আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছেন। আমরা তার সব ধরনের রচনা পাঠ করব চিন্তার যথার্থতার জন্যে না। কেন যথার্থতার জন্যে না? কারণ আজাদি বলছেন যদি কোনো চিন্তা যথার্থ হয়ে ওঠে এবং সেটা একটা সময় ডগমা হয়ে দাঁড়ায়, তাকে ভাঙতে হবে। আজাদ সবসময় মনে করেছেন চিন্তা একটি গতিশীল প্রক্রিয়া, বিজ্ঞানের মতো। তাহলে কি কেন পাঠ করব তাকে? তার ভিন্নতার জন্যে। হ্যাঁ, জাতিগতভাবে সমৃদ্ধিতে আমাদের একাত্ম হওয়ার প্রয়োজন আছে, কিন্তু সব কিছুতে সকলের একমত হওয়া ও এক বিশ্বাস ধারণ করার প্রয়োজন নেই। বহুত্ববাদের মধ্যে যে ঐক্য, সেটি সমৃদ্ধির আসল সূত্র। যদি সেই সূত্রে টান পড়ে, তাহলে আজাদ তখন আমাদের এবং অনাগত প্রজন্মকে বলে গেছেন, এখন আবার একা পথে নামো। প্রথম যেদিন টলমল দাঁড়াতে শিখেছিলে, তিনি দাঁড়াও, সম্পূর্ণ নতুন পথে একা হেঁটে যাও। ধন্যবাদ আপনাকে।